এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি রেলওয়েতে আসা কিছু সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি এনটিপিসির উপর, সেখানে ম্যাথের ক্লাসগুলি করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের সামনের পরীক্ষাগুলোতে হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি কোশ্চেন রয়েছে সায়েন্স রিলেটেড। প্রথম কোশ্চেন বলা হয়েছে সবুজ শৈবালের রং সবুজ হওয়ার কারণ কি? সবুজ সবুজ মানে কোথায় থাকে? গাছে ক্লোরোফিল থাকার জন্য তো সবুজ হয়, তার মানে ক্লোরোফিল হবে সঠিক উত্তর, অপশন বি। ক্লোরোফিল হলো সালোকসংশ্লেষের একটা গুরুত্বপূর্ণ উপাদান। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল, কারণ সূর্যের আলো শোষণ করতে সাহায্য করে এবং সূর্যের আলো ছাড়া তো সালোকসংশ্লেষ হবে না। সেই সূর্যের আলো শোষণে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে দেখো এখানে ফাইকোএরিথ্রিন, জেন্থোফিল এবং কি ফাইকোব্লিন, এগুলো সম্পর্কে একটু জেনে নিই। ফাইকোএরিথ্রিন এটা হলো রেড শৈবাল, রেড যে অ্যালগি রয়েছে বা লাল শৈবাল বলা হয় তাদেরকে দেখতে পাওয়া যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে শৈবাল, লাল শৈবাল লাল হওয়ার কারণ কি? ফাইকো ইরেথিন বলে একটা রঞ্জক পদার্থ থাকে, এর জন্য লাল শৈবালটাকে লাল, এই জন্য গেল, এটা বোঝা গেল। জ্যান্থোফিল, জ্যান্থোফিল এর জন্য কি গাছের কি কালারের সৃষ্টি হয়। ফাইক্লোবিন সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, গ্যালভানাইজেশন হলো ড্যাশের একটি পাতলা স্তর দিয়ে প্রলেপ দিয়ে ইস্পাত এবং লোহাকে মরচে থেকে রক্ষা করা হয়। এর সঠিক উত্তর অপশন ডি, দস্তা। লোহার উপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় দস্তার যে প্রলেপ দেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশন করতে গেলে লোহার উপরে দস্তার আমাকে প্রলেপ দিতে হয়। কেন দিতে হয়? কারণ কি দস্তা যদি প্রলেপ দেওয়া হয় তখন কি বাতাসের অক্সিজেন এবং জল এর সঙ্গে লাগবে না এবং এর ফলে কি মরিচাও পড়ার সম্ভাবনা থাকবে না। এর জন্য কোনো লোহার বা কোনো ইস্পাতের উপরে এরকম দস্তার প্রলেপ দেওয়া হয়, যাকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে এই যে প্রক্রিয়াটা হলো তড়িৎ লেপন প্রক্রিয়ার একটা ধাপ, তড়িৎ লেপন প্রক্রিয়ার একটা অংশ। তড়িৎ লেপন প্রক্রিয়াটা কি? তড়িৎ লেপন প্রক্রিয়া হলো কোনো একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন প্রক্রিয়া। কিন্তু গ্যালভানাইজেশন মানে কি? মানে লোহার উপর দস্তার যদি অনলি প্রলেপ দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো গ্যালভানাইজেশন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে জলের পরিবহনের জন্য কোন নির্দিষ্ট কলা উপস্থিত থাকে না? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ফিউনেরিয়া। আমাদের উদ্ভিদের জল এবং খনিজ লবণ সংবহন করার জন্য জাইলেম ও ফ্লোয়েম থাকে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম এদেরকে উদ্ভিদের সংবহন কলা। আমাদের যেমন বিভিন্ন নালী রয়েছে, রক্তবাহী নালী, সেরকম উদ্ভিদে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে জল ও খনিজ লবণ পরিবাহিত হয় উদ্ভিদের, জল ও খনিজ লবণ। আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবাহিত হয়। তাহলে গাছ যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবারটা উৎপন্ন করবে, সেই খাবার পরিবহনের জন্য ফ্লোয়েম সাহায্য করে, আর জাইলেম জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। প্রশ্নে বলা হয়েছিল নিম্নলিখিত কোনটির মধ্যে জলের পরিবহনের প্রয়োজন নির্দিষ্ট কলা বা উপস্থিত থাকে না? তাহলে ফিউনেরিয়া মানে অন্য একটা উদ্ভিদ, তাদের কি জাইলেম ফ্লোয়েম থাকে না। লিউকেমিয়া একটি ক্যান্সার, এটা কিসের জন্য হয়? অপশন বি, রক্তের সঙ্গে রিলেটেড। রক্তের মধ্যে আমাদের 3 ধরনের রক্তকণিকা রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি আর অনুচক্রিকা। প্লেটলেট যাকে আমরা বলি, অনুচক্রিকা। আরবিসি মানে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল মানে ডাব্লিউবিসি। এখানে দেখো প্রথমে বলি লিউকেমিয়া ব্যাপারটা কি। এই শ্বেত রক্তকণিকা যাকে বলে হোয়াইট ব্লাড কর্পাসল, এই শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি প্রচুর পরিমাণে বাড়তে থাকে তখন যে হয় একটা সমস্যা, সেটাই হলো কি ক্যান্সার। তাহলে ক্যান্সারের সঙ্গে রিলেটেড কি ডাব্লিউবিসির সম্পর্ক বা রক্তের সাথে সম্পর্ক। তাহলে বুঝে গেল এখানে রক্তের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, রক্ত না দিয়ে পরীক্ষায় ডাব্লিউবিসিও দেওয়া থাকতো। রক্তের কোন কণিকার সঙ্গে সম্পর্কিত? ডাব্লিউবিসির সঙ্গে সম্পর্কিত। ডাব্লিউবিসি সংখ্যা যদি অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তখনই সেটাকে হয় কি যখন ব্লাড ক্যান্সার। আরবিসি পরীক্ষা জিজ্ঞেস করে আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়? অস্থি মজ্জা থেকে আরবিসি উৎপন্ন হয়, অস্থি মজ্জা। আরবিসির কাজ কি? আরবিসির কাজ হলো অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের উপাদান হলো লোহা। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে আরবিসির গড়ায়ু কতদিন? আরবিসির গড়ায়ু হলো 120 দিন। আর আরবিসি ধ্বংস হয় কোথায়? প্লিহায়। আরবিসি ধ্বংস হয় প্লিহা। এর জন্য প্লিহাকে বলা হয় আরবিসির কবরখানা। আরবিসি এর কবরখানা।
ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, এর কাজ কি? দেহে কোনো যদি জীবাণু আক্রমণ করে সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, মোদ্দা কথা আমাদের অনাক্রমতা প্রদান করতে সাহায্য করে ডাব্লিউবিসি। আর অনুচক্রিকার কাজ হলো ক্লটিং, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, জমাট বাঁধতে। জলের একটি অণুতে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ভরের অনুপাত কত? জলের একটি অণু, জলের সংকেত আমরা জানি H2O, তাই জলের অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ভরের অনুপাত, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, কিন্তু অক্সিজেন কি দ্বিপরমাণবিক, তাহলে অক্সিজেন কত হবে? 16। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1, কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ধরা হয়, দুটো রয়েছে এখানে, হাইড্রোজেন H দুটো মিলিয়ে তো H2 হয়েছে, তাহলে দুটোর জন্য কত হবে? 2 × 1, 2 অক্ষে 2। আর অক্সিজেনের কি 8 পরমাণু সংখ্যা, কিন্তু পারমাণবিক ভর কত অক্সিজেনের? 8 দোকানে 16, কিন্তু দ্বিপরমাণবিক, 8 দোকানে 16। এখন বলেছে সেই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ভরের অনুপাত কত? তাহলে অনুপাত হবে আমাদের 8:1, অপশন এ। যে শক্তির কারণে চলমান বস্তুগুলি বাতাস এবং জলের স্রোতের উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বয়ে যায় তাকে কি বলে? তাকে বলে কোরিওসিস ফোর্স। এটা আসলে মেইনলি এটা জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। জিওগ্রাফির সঙ্গে বলা হয়েছে কি, যে এমন একটা শক্তি, এই যে কোরিওলিসিস ফোর্স বা কোরিওলিস ফোর্স, এটা এক ধরনের বল। এটা সৃষ্টি হয় মেইনলি পৃথিবীর ঘূর্ণনজনিত কারণের ফলে। মানে এই বলের প্রভাবে, পৃথিবীর ঘূর্ণনের ফলে একটা বলের সৃষ্টি হয়, এর ফলে বাতাস তার দিক পরিবর্তন করে। বাতাস তখন কি হয়? উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বলটার নামই হচ্ছে কোরিওসিস। এটা সৃষ্টি হয় কিসের জন্য? পৃথিবীর ঘূর্ণনের জন্য সৃষ্টি হয়। আর এন্ডোজেনিক শক্তি হলো পৃথিবীর কেন্দ্রের মধ্যে, কেন্দ্রের মধ্যে যে শক্তি থাকে তাকে বলে এন্ডোজেনিক শক্তি। চৌম্বকীয় মানে চৌম্বক পদার্থের জন্য যে বলের সৃষ্টি হয় তাকে বলে চৌম্বকীয় বল। 1930 সালে কোন বিজ্ঞানী মানব রক্ত এবীয় গ্রুপ পদ্ধতি বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? কার্ল ল্যান্ডস্টাইন। কার্ল ল্যান্ডস্টাইন প্রথম এবীয় পদ্ধতি আবিষ্কার করেছেন। এবীয় মানে রক্তের যে গ্রুপিংটা, সেটাই তিনি আবিষ্কার করেছিলেন। রক্তের গ্রুপ আমরা কি জানি? এ বি, এ বি ও, এই যে এই পদ্ধতি 4টা ভাগে ভাগ করা যায়, এটাই তিনি আবিষ্কার করেছেন। এখান থেকে মনে রাখবে যে ও নেগেটিভ আর এ বি পজিটিভ। ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন দাতা, আর এবি পজিটিভকে বলা হয় তাহলে গৃহীতা। এর সঙ্গে রিলেট করে মনে রাখো উইলিয়াম হার্ভের নাম। উইলিয়াম হার্ভে, তিনি রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছিলেন। রক্ত সংবহন তন্ত্র, বহন তন্ত্র মানে যে ব্লাড যে সার্কুলেশন প্রসিডিওর, সেই টাইপের। পরের কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন রোগটি শুকুরের মাধ্যমে ছড়ায়? সোয়াইন ফ্লু নামের সঙ্গে যুক্ত। তাহলে সোয়াইন ফ্লু জীবাণুর নাম কি, ভাইরাসের নাম কি যদি জিজ্ঞেস করে পরীক্ষা, সেটা হবে অ্যান্সার H1N1। তাহলে বার্ড ফ্লুর ভাইরাসের নাম H5N1। আর নিপা হচ্ছে, নিপা হলো ভাইরাস বাহিত একটা রোগ। নিপা ভাইরাস মানে মেইনলি বাদুড়ের মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস, জিকা বা জিকা ডিজিজ, এটা হলো এডিস মশার মাধ্যমে এই রোগটি ছড়ায়। এডিস গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা অনেক সময় লক্ষ্য করা যায়, যদি কামড়ায় সেই ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তাহলে এডিস মশা কি রোগ ছড়ায়? এটির মধ্যে জিকা। আর প্লেগ হলো ইঁদুর বাহিত রোগ, ইঁদুর বাহিত। প্লেগের জীবাণু হলো ইয়ারসিনিয়া পেস্টিস, সিনিয়া পেস্টিস। কোন ধরনের অণুজীবীও টাইফয়েড সৃষ্টি করতে পারে? টাইফয়েড হয় মেনলি ব্যাকটেরিয়া বাহিত। তাই টাইফয়েডের জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি, মোনেলা টাইফি। তা সালমোনেলা টাইফি একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে টাইফয়েড সৃষ্টি হয়। টাইফয়েড হলে কি হবে? জ্বর হবে, প্রচন্ড ক্ষুধা মন্দগতা দেখতে পাওয়া যায়। ভাইরাস বাহিত বিভিন্ন রোগ রয়েছে, যেমন পোলিও ভাইরাস, পোলিও, বসন্ত, যেমন ম্যালেরিয়া আমরা বলি, ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়া বাহিত। ম্যালেরিয়া এটাও পরীক্ষায় দেয়, ম্যালেরিয়া কি বাহিত রোগ? অনেকে ভাইরাস লিখে দেয়, কিন্তু ভাইরাস হবে না, ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া বাহিত আদ্য প্রাণী রিলেটেড। ব্যাকটেরিয়া বাহিত আমরা জানি কলেরা রোগ, ভিব্রিও কলেরি, কলেরার জীবাণু, সেটা হলো ব্যাকটেরিয়া বাহিত রোগ। টিবি,
মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যে টিবি ডিজিজ রয়েছে। নিম্নলিখিত কোনটি প্রোটিস্টা প্রজাতির জীবের গমনাঙ্গ? তাই সঠিক উত্তর হবে অপশন বি ফ্লাজেলা। ফ্লাজেলা হলো ইউগ্লিনার মেনলি প্রোটিস্টা প্রজাতীয় প্রাণীতে দেখতে পাওয়া যায়। প্রোটিস্টার মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে ইউগ্লিনার বেশিরভাগই ইউগ্লিনার যেটা রয়েছে তার হলো ফ্লাজেলার গমনাঙ্গ ইউগ্লিনার। আর যে সিলিয়া বলে পরীক্ষা এটা জিজ্ঞেস করে, প্যারামোসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া। সিলিয়া এই গমনাঙ্গ রয়েছে প্যারামোসিয়ামের। প্যারামোসিয়াম। গ্যাসের চারিপাশ থেকে শব্দ সংগ্রহ করে পিনার মাধ্যমে। তাহলে ব্যাপারটা কি? তাহলে আমাদের কানে তিনটে অংশ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে যে বহিকর্ণ মানে বাইরের অংশটা, তার মানে এই বাইরের অংশের ভেতরে লক্ষ্য করা যায় পিনা। তাহলে পিনার কাজ হলো বাইরে থেকে যে সাউন্ডটা আসবে সেই সাউন্ডটাকে অ্যাবজর্ব করতে মানে গ্রহণ করতে সহায়তা করে এই পিনা নামে অংশ। তারপরে কি একটা টিউবের মতো থাকে অডিটরি ক্যানেল, তার এখান দিয়ে সাউন্ডটা এখানে প্রবাহিত হবে। তাহলে এখানে একটা পর্দার মতো থাকে, বলে এয়ার ড্রাম বলা হয়, কানের পর্দা আমরা বলে থাকি এয়ার ড্রাম। তারপরে এখানে এসে হিট করে, আর হিট করার পরে ভাইব্রেট হবে, এবং এই যে এখানে পর্দার সঙ্গে তিনটা হাড় একসাথে যুক্ত থাকে। আমি এমনি রাফ ভাবে আঁকাচ্ছি বোঝার জন্য। সেই তিনটা হাড় নাম হবে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তিন ধরনের হাড় থাকে এখানে, এটা হলো মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। তারপরে এর সাথে যুক্ত থাকে ককলিয়া, এরকম পেঁচানো শামুকের মতো একটা অংশ, ককলিয়া। ককলিয়ার সঙ্গে আবার যুক্ত থাকে আমাদের অডিটরি নার্ভ। তাহলে কিভাবে কাজটা করে একটু বেসিক বুঝে নাও। প্রথমে সাউন্ডটা আসলো আমাদের কানের মধ্যে, সেটা সংগ্রহ করলো পিনার মাধ্যমে অডিটরি ক্যানেলের মাধ্যমে যাবে। তারপর সেখানে এয়ার ড্রাম থাকে, এয়ার ড্রামটা মানে ভাইব্রেট করতে সাহায্য করে। এয়ার ড্রামটা ভাইব্রেট হবে, ভাইব্রেট হওয়ার দরুন তিনটা হাড় থাকে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। সেই একটা হাড়ের সাথে আরেকটা হাড় কানেক্টেড থাকে, তারাও কি করে ভাইব্রেট করা শুরু করে। তখন সেই ভাইব্রেটটা গিয়ে পৌঁছায় আমাদের এই পেছনের অংশে সেখানে থাকে আমাদের ককলিয়া। সেই ককলিয়াটা মানে শামুকের মতো অনেকটা দেখতে মতো অংশ। সেই ককলিয়ার মাধ্যমে সেই যে এই এনার্জিটা রয়েছে, সাউন্ড এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। তাহলে ইলেকট্রিক এনার্জি কনভার্ট হয় কেন? কনভার্ট হওয়ার কারণ হলো আমাদের মস্তিষ্ক সাউন্ড ওয়েভকে সাধারণত বুঝতে পারে না, ইলেকট্রিক যে এনার্জি রয়েছে সেটাকে অনুধাবন করতে পারে। এই জন্য এটাকে সাউন্ড থেকে শক্তি থেকে ইলেকট্রিক শক্তিতে মানে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হওয়া জরুরি। এই কাজটা করে ককলিয়া। তারপরে আমাদের অডিটরি নার্ভ রয়েছে মানে স্নায়ু রয়েছে, তার মাধ্যমে মস্তিষ্ক তারপরে সাউন্ডটাকে রিয়ালাইজ করতে পারে। এইভাবে আমাদের কান কি করে কাজ করে। নিচে কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? অপশনেতে রয়েছে অক্টোপাস, অপশন বি স্কুইড, অপশন সি ক্লাউন মাছ, অপশন ডি তিমি। তিমি হবে এর সঠিক উত্তর। তিমির ফুলকা নেই, তিমির ফুসফুস রয়েছে, ফুসফুস। তিমি হলো স্তন্যপায়ী প্রাণী, কিন্তু স্তন্যপায়ী। সবচেয়ে বড় প্রাণীর নাম কি? ব্লু হোয়েল। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সংবহনতন্ত্রের অঙ্গ নয়? সংবহনে কে সাহায্য করে না? অপশন বি ভিলি বা ভিলাইও থাকতে পারে অপশনের মধ্যে। তাহলে ভিলাই কোথায় থাকে? আমাদের পেটের মধ্যে একটা দেখবে নাড়ি বুড়ি টাইপের জিনিস আছে, যাকে আমরা বলি ক্ষুদ্রান্ত। সেই ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুলের মতো কত যদি জুম করে দেখা যায়, তখন দেখা যাবে এরকম আঙ্গুলের মতো অংশ রয়েছে। সেই আঙ্গুলের মতো অংশগুলোকেই বলা হয় ভিলি, ভিলাই বলা হয়। অসংখ্য ভিলাই একসঙ্গে মিলে তৈরি হয় ভিলি। এই হলো কারণ, ব্যাপারটা কোনো ব্যাপার নয়। সেই ভিলাই কি করে? আমাদের যে খাবার হয়, খাবার থেকে যে পুষ্টিরস, সেই পুষ্টিরস শোষণে সাহায্য করে। এই হলো ভিলাইয়ের কাজ। তাহলে ভিলাই কোথায় দেখতে পাওয়া যায়? আমার যে ক্ষুদ্রান্ত রয়েছে সেই ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই অবস্থান করে। তাহলে ক্ষুদ্রান্তের কাজ কি? ক্ষুদ্রান্তের খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে এটা কি সংবহনতন্ত্রের সঙ্গে জড়িত নয়? সংবহনতন্ত্র মানে কি রক্ত পরিবহন করতে সাহায্য করে। তাহলে ভিলাই তাহলে আমাদের কি খাবারের পরিপাকে সাহায্য করে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে কৈশিক নালী আমাদের যে রক্তবাহী নালীগুলি রয়েছে, যেন শিরা ধমনী বলি, সেটাই কৈশিক নালীর মধ্যে রয়েছে, যেমন রক্ত পরিবহনে সাহায্য করে। শিরা ধমনীতে রক্ত পরিবহন তোমরা জানো। এখান থেকে তোমরা জেনে রাখো যে শিরা কি ধরনের রক্ত পরিবাহিত করে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। শিরা দূষিত রক্ত পরিবহনে সাহায্য করে, আর ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনে সাহায্য করে। তাহলে ফুসফুসীয় শিরা যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, ফুসফুসীয় শিরা কিন্তু তার ব্যতিক্রম, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনে সাহায্য করে।
আর ফুসফুসীয় ধমনী তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহনে সাহায্য করে। ফুসফুসীয় ধমনী কাজ হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহনে সাহায্য। কার্বন ডাই অক্সাইড রক্তকে আমরা বলি দূষিত রক্ত, আর অক্সিজেন রক্তকে আমরা বলি শুদ্ধ রক্ত। আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে ড্যাশ পদার্থবিজ্ঞানের পরিদর্শক রূপান্তরিত করেছেন। এই তত্ত্বটি প্রধান কোয়ান্টাম বল বিজ্ঞান তত্ত্ব নকশায় আবেদন করেছিলেন কি, আলবার্ট আইনস্টাইন। তাকে তিনি কি থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন, সেটাই বলা কি আলবার্ট আইনস্টাইন। তিনি কি বলেছিলেন যে কোনো একটা বস্তু যদি আলোর গতিবেগে ধাবমান হতে পারে তখন তার ভরটা শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ E=mc²। এবার দেখো গ্যালিলিও গ্যালিলি কি আবিষ্কার করেছিলেন, দূরবীন। আইজ্যাক নিউটন বিভিন্ন গতিবিদ্যা সংক্রান্ত ফর্মুলা দিয়েছেন। কোনো একটা আলো কোনো একটা প্রিজমের মধ্যে গেলে 7টি রঙের আলোতে ভাগ হয়, সেই সমস্ত কনসেপ্টের উপর তিনি কাজ করেছিলেন। নিম্নলিখিত কোনটি বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় সেটা দেখতে হবে। বল কোনো বস্তুকে চলাতে পারে, বল কোনো চলমান বস্তুর দিক পরিবর্তন করতে পারে, বল কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করে, বল কোনো বস্তুর ভর বৃদ্ধি করতে পারে। এটা হবে অপশন ডি প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর। এটি বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে বল ব্যাপারটাকে একটু বুঝে নিই। কোনো বস্তুর ওপর যা প্রয়োগ করলে বস্তুটার প্রয়োগ বিন্দু স্মরণ হবে, তার মানে বস্তুটার স্থান পরিবর্তন করবে, এ স্থান থেকে বি স্থানে গেল, যা প্রয়োগের ফলে সেটাই হলো ফোর্স। তাহলে প্রথম অপশনে কি দেওয়া ছিল, বল কোনো বস্তুকে চলাতে পারে, হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, ঠিক রয়েছে। বল কোনো চলমান বস্তুর দিক পরিবর্তন করতে পারে, তাহলে কোনো বস্তু তুমি ধাক্কা দিলে বল প্রেসারকে, সেটা তো তুমি এই ডান সাইড থেকে বাম সাইডে যেতেই পারে, তাহলে অপশন বিও ঠিক। বল কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করতে, আমরা কি বলের মাধ্যমে কোনো বস্তুর শেপ তো চেঞ্জ করতেই পারি, তার মানে অপশন ডি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে আমরা কি জানি বল সংক্রান্ত ফর্মুলা, F=m × a, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। এই জায়গায় দিয়ে দিয়েছে এই কোশ্চেনটা। নিম্নলিখিত কোনটি সঠিক সম্পর্ক, তাহলে F=m × a, F=m × a। F মানে বল, m মানে ভর, আর a মানে হলো ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এসেছে। নিউটনের দ্বিতীয় সূত্র মানে কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগের সমন্বয়ে গঠিত ভরবেগ। তাহলে একটা ধরলাম mv, আরেকটা ধরলাম মনে করো mu। এই যে ভরবেগের পরিবর্তন সেটাই হলো কি নিচে সময়ের সাপেক্ষে হবে mv - mu ডিভাইডেড বাই t। এটাই হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই নিউটনের দ্বিতীয় ফর্মুলার গাণিতিক রূপ। এখান থেকেই আসলে এসেছে F=m × a। তাহলে এটাকে যদি আমরা উঠে দিই, k ইন্টু mটা কমন যাবে, তাহলে v - u/t। তাহলে F=k ইন্টু m, আর v - u/t মানে বেগের পরিবর্তন বাই সময়, যাকে আমরা বলি ত্বরণ। ত্বরণের মান হলো a এখানে। তাহলে F=kma, k এর মান যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা পাবো F=m × a। নিম্নলিখিত কোনটি তড়িতের সুপরিবাহী নয়, তড়িতের সুপরিবাহী নয়। অপশন ডি নলের জল, পুকুরের জল, আর হ্যাঁ কোনটি তড়িতের সুপরিবাহী হওয়া উচিত ছিল, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি পাতিত জল। ঠিক আছে, পাতিত জল কি হবে, পাতিত জলকে যদি আমরা ইলেকট্রিসাইজ করি মানে ভাঙি, তখন যদি আয়ন উৎপন্ন করবে, তখন আয়ন উৎপন্ন করার ফলে সেটা তখন কি কারেন্ট প্রবাহ করতে সাহায্য করবে। নিম্নলিখিত কোন ডিভাইসটি চার্জযুক্ত কলা উচ্চ বেগে ত্বরান্বিত করতে ব্যবহৃত হয়, তাহলে এই সঠিক উত্তর হবে অপশন ডি সাইক্লোট্রন। সাইক্লোট্রন কোনো ডিভাইস যে চার্জযুক্ত কোনো কলা হবে না, কণাকে উচ্চ বেগে ত্বরান্বিত করতে ব্যবহার করা হয়। তড়িৎ বর্তনীতে রোধ পরিবর্তন করার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি, রোধ কোন যন্ত্রের সাহায্যে পরিবর্তন করা যায়, রিওস্টেট যন্ত্র। তাহলে অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো কি বলি আমরা, অ্যাম্পিয়ার একক, অ্যাম্পিয়ার একে নির্ণয় করা হয় গেল। আর ভোল্টমিটারের যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ নির্ণয় করা হয়, ভোল্টেজ যে ডিফারেন্স যেটা আমরা বলি বিভব প্রভেদ। কোন রাশিয়ান রসায়নবিদ বলেছিলেন যে মৌলগুলির বৈশিষ্ট্যগুলি তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক কাজ, ম্যান্ডেলি।
তারই তত্ত্বের সাহায্যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছিল। তাহলে মেন্ডেলিভকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। তাহলে কাকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়? মেন্ডেলিভকে আধুনিক পর্যায় সারণীর জনক। যদি 10 ওহম রোধে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহ বজায় রাখা হয় তবে 1 মিনিটের মধ্যে রোধে ক্ষয়প্রাপ্ত শক্তির পরিমাণ কত হবে? এই ক্যালকুলেশন অঙ্কটা করার জন্য ফিজিক্সের এটা ফর্মুলা তোমাকে এই ফর্মুলা ইউজ করে, সেটা হলো H = I²RT। এটা হলো জুলের তাপ, জুলের মানে তড়িৎ প্রবাহ সংক্রান্ত তাপ রিলেটেড ফর্মুলা। জুল কি বলেছিলেন? বলেছিলেন যে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ তার পরিবাহীর মোট সঙ্গে মানে তার তড়িৎ প্রবাহতার সঙ্গে বর্গের সমানুপাতিক। যখন রোধ এবং সময় অপরিবর্তিত থাকে এবং রোধের সঙ্গেও সমানুপাতিক আর টি এর সঙ্গেও সমানুপাতিক যখন অপরগুলো ধ্রুবক থাকবে। এই হলো ফর্মুলা দিয়েছিলেন জুল। তাহলে H = I²RT। তাহলে H এর সঙ্গে তড়িৎ প্রবাহের সরল সম্পর্ক, H এর সঙ্গে R এর সরল সম্পর্ক, H এর সঙ্গে T এর সরল সম্পর্ক, T মানে এখানে টাইম। তাহলে এখান থেকেই আমরা ফর্মুলা তৈরি হয়েছিল H = I²RT। তাহলে কোনো পরিবাহিতে যদি তাপমাত্রা বেশি প্রবাহিত তড়িৎ প্রবাহ বেশি হয় তাপও বেশি উৎপন্ন হবে, এই রিলেটেড বলছে। রোধ বেশি থাকলে তাপ বেশি উৎপন্ন হবে, সময়ের সঙ্গে সরল সম্পর্ক এটাই। তাহলে H = I²RT। এখন আমি এখানে মানগুলো পুট করব। তাহলে H আয়ের মান রয়েছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা 1.5 এম্পিয়ার। তাহলে 1.5 এর স্কয়ার করলে 15 15 225, তাহলে 2.25 ইনটু আর এর মান 10 ওহম আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা নিচে চলে যাবে, একটা 1 দুটো শূন্য, এই শূন্য শূন্য কাটাকুটি। তাহলে এই 225 ইনটু 6, 5 6 30, 6 দোকানে 12 আর 3 15, 5 6 30, 6 দোকানে 12 আর 3 15, 6 দোকানে 12 কে 13, তাহলে 1350। এত কি জুল ওয়াটে আনতে হবে, তার মানে কি এক ক্ষমতা আনতে হবে। ওয়াট মানে তো ক্ষমতা রেখো, ক্ষমতা মানে কার্যবাহী সময় দিয়ে আমাকে এখানে ভাগ করতে হবে। মোদ্দা কথা হলো কত সময় ছিল 1 মিনিট 60 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দাও, 350 ডিভাইডেড বাই 60, এই যে এত ওয়াট। এখন তো ওয়াট হয়ে গেল। 6 দোকানে 12 1 15, তাহলে 6 দোকানে 12 3 30, তাহলে 30 22 পয়েন্ট সামথিং হয়, 5 6 30 বাস 22.5 ওয়াট। অপশন ডি। একটি ফুলের প্রজনন অঙ্গ হলো কি? একটি ফুলের প্রজনন অঙ্গ হলো অপশন সি পুংকেশর চক্র এবং গর্ভকেশর, গর্ভপাত দিয়েছে পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র। একটি প্রতিধ্বনি 3 সেকেন্ডে ফিরে আসে, শব্দের গতিবেগ 342 মিটার পার সেকেন্ড। বিবেচনা করে উৎস থেকে প্রতিফলিত পৃষ্ঠের দূরত্ব নির্ণয় করুন। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি বেগ ইনটু সময়, কিন্তু এখানে দেখো যাওয়া আর আসা দুটো মিলিয়ে কিন্তু এখানে বেরোবে, কারণ কি প্রতিধ্বনি 3 সেকেন্ডে ফিরে আসে, যায় আবার ফিরে আসে, তার মানে 3 টোটাল ডিস্টেন্স কত হবে যাওয়া আসা মিলিয়ে 342 ইনটু 3, তাহলে 3 দোকানে 6, 3 4 12 একে 13, 3 3 9 একে 10, তাহলে 1036 মিটার যাওয়া আসা। একটা দরকার আমাদের, 2 দিয়ে ভাগ করে দাও, 5 দোকানে 10, 2 একে 2, 2 গেলে 1, 2 3 দোকানে 6, 3 4 12, 12 হবে, 3 দোকানে 6, 3 4 12 2, ঠিক আছে। তাকে এখন 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দোকানে 10, 2 একে 2, 3 513 মিটার। অপশন ডি। অঙ্কুরের অপর পাশে কোনো প্রসারণের কারণে গাছপালা আলোর দিকে ঝুঁকে পড়ে, এর কারণ কি? এর কারণ হলো অক্সিন হরমোনের প্রভাব। অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে হলো অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোনের রাসায়নিক নাম বলা হয় IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মেনলি এটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনও বলা হয় অক্সিনকে। জিব্বোরেলিন অ্যাসিড কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বীজের সুপ্ত অবস্থা সুপ্ত দশা বজায় রাখতে সাহায্য করে, বার্ধক্য রোধে সাহায্য করে, এটা বার্ধক্য রোধে বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে সাহায্য করে, বীজের সুপ্ত অবস্থা। অ্যাবসিসিক অ্যাসিড এটাও একটা হরমোনের নাম, গাছের যে স্ট্রেস বা প্রেসার রয়েছে, চাপ রয়েছে, সেই চাপ নিয়ন্ত্রণে।
এটা কি এর কাজ। আর সাইটোকাইনিন কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদের কোষ বিভাজন বিভাজন পাতার বৃদ্ধিতে সাহায্য করে। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ সর্বদা কত হয়? অনন্ত মানে অসীম, ইনফিনিটি। আর শূন্য কার হয়? আদর্শ অ্যামোমিটারের রোধ হলো শূন্য, আদর্শ অ্যামোমিটারের রোধ শূন্য। ভোল্টমিটারের সাহায্যে নির্ণয় করা বিভব প্রভেদ বা ভোল্টেজ। আর ওহম এবং 15 ওহম দুটি রোধক 12 ওহম কার্যকারী রোধ পাওয়ার জন্য সমান্তরালে সংযুক্ত করলে আর নির্ণয় করুন। তাহলে সমান্তরাল সিরিজ যে রয়েছে, সমান্তরাল শ্রেণীবিন্যাস, সিরিজের শ্রেণীবিন্যাস, সেটাই সেই রিলেটেড অঙ্ক এটা দেওয়া রয়েছে। তবে দুটো রোধকে যদি মনে করো, এই যে একটা রোধ আমি আঁকালাম, এই যে একটা রোধ এর সঙ্গে যুক্ত করলাম, আরেকটা রোধ এইভাবে যুক্ত করলাম, এইভাবে। এটাকে একটু আমি মুছে দিচ্ছি। এইভাবে যদি যুক্ত করা হয় তখন থেকে বলি আমরা সমান্তরাল সমবায়। আর শ্রেণী সমবায় মানে কি? এই যে একটা রোধ, এর পিছনে আরেকটা রোধ, এর সঙ্গে একটা রোধ, এরকম সরল লেখা থাকবে, তখন সেকে বলা হয় শ্রেণী সমবায়। আর উপরটা হলো প্যারালাল, সমান্তরাল সমবায়। তাই সমান্তরাল সমবায়ে ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা আমাকে জানতে হবে। এই রোধটার মান ধরলাম আমি R1 আর নিচের রোধটা ধরলাম R2। তার মানে কি, এই যে দুটো রোধকে যুক্ত করা হলো, দুটো রোধ যুক্ত করে একটা যে আমরা তুল্য রোধ পাবো, সেটা তার মানে কিরকম হবে? এই একটাতে আসবে, সেই তুল্য রোধের মান যদি R ধরি, এই তুল্য রোধ বের করার ফর্মুলা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি, সেটা তোমাকে জানতে হবে। সেটার ফর্মুলা হলো 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। যদি আরও থাকতো, তিনটে থাকলে 1/R3, এমন ডট ডট করে চলতে থাকতো। তাহলে প্রশ্নে দেখো তুল্য রোধের মান দেওয়া রয়েছে 12 ওহম, তাহলে 1/12 হবে। দুটোর মধ্যে একটার মান দেওয়া রয়েছে, একটার মান দেওয়া রয়েছে আর আরেকটার মান দেওয়া রয়েছে 1/2। এখান থেকে যে আর রয়েছে সেই আর এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিসের ফর্মুলা? সমান্তরাল শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা। আর যদি যদি সিরিজে থাকে, শ্রেণী বিন্যাস সরল থাকে, যেটা মনে হয় R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট ডট। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এটা হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা, শ্রেণী সমবায়। আর এটা সমান্তরাল সমবায় তুল্য রোধের ফর্মুলা, শ্রেণী সমবায় তুল্য রোধের ফর্মুলা। তাহলে এখানে মান বসে আর এর মান বের করে দাও। তাহলে 1, এই ক্যালকুলেশনটা আমি উপরে করছি। তাহলে 1/R ইজ ইকুয়াল টু 1/12 মাইনাস 1/15। তাহলে 1/R ইকুয়াল টু লসাগু 60, 5/12 60, 4/15 60, 1/60। আর এর মান দাঁড়াবে, উল্টে দাও, দুপাশে 60 ওহম। অপশন সি। নাইট্রোলোপিয়া, যা সাধারণত রাতকানা নামে পরিচিত, কোন পুষ্টির অভাবের কারণে হয়? রাতকানা হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। রাতে কম দেখে, আসলে আমাদের চোখের মধ্যে দু ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ? রড কোষ হলো রাতে আমাদের দেখতে সাহায্য করে, রাতে, আর কোন কোষ আমাদের দিনে। তাহলে এই কোষগুলো কোথায় থাকে? আমাদের রেটিনার মধ্যে দেখতে পাওয়া যায়। রাতে দেখতে সাহায্য করে রড কোষ, আর দিনে দেখতে পারে কোন। আমাদের মানুষের ক্ষেত্রে কোন কোষ বেশি থাকে আর রড কোষ কম থাকে। আর বিভিন্ন নিশাচর যে প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে উল্টো হয়। এই হলো কেস। এই যে রাতকানা রোগ হলে কি হবে, আমাদের দেহে রড কোষের সংখ্যা যতটুকু থাকা উচিত তার থেকে কম হয়ে যাবে, তখন আমরা রাতে ঠিকঠাক দেখতে পারবো না। সেই রোগটি হলো রাতকানা। এই রাতকানার জন্য মেইনলি দায়ী হয় ভিটামিন এ। ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে এই ভিটামিন পাওয়া যায়, লেবু, কমলা লেবু। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি রাসায়নিক নাম। আর ভিটামিন সি অভাবে রোগ হয় স্কারভি রোগ। স্কারভি রোগ ব্যাপারটা হলো মুখের মধ্যে ঘা হয়ে যাওয়া, সেটাই হলো স্কারভি। আর ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, ব্লাড প্রেশার। শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, এটিপি, শক্তি উৎপন্ন। এই হলো কাজ, হলো ম্যাগনেসিয়াম। পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা আমাদের ব্রেইনের যে স্থিতিশীল অবস্থা বা ব্রেইনকে সতেজ রাখতে সাহায্য করে, সোডিয়াম ও পটাশিয়াম। ব্রেইন।
তবে আজকের ক্লাসে এই 27খানা কোশ্চেন ছিল, আমরা 27খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তা যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় তবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।